হ্যালো স্টুডেন্ট, আমি আজকে তোমাদেরকে ভারতবর্ষের বিখ্যাত কবি গিভ প্যাটেলের লেখা অন কিলিং এ ট্রি কবিতাটি পড়াবো। তার আগে এই কবিতাটি সম্পর্কে আমাদেরকে কতকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে নিতে হবে, যেগুলো এক্সামে আমাদের আসে। তাই চলো সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলি সম্পর্কে জেনে নিই। ফার্স্টেই দেখো বলেছি, গিভ প্যাটেল ইজ আ রিনাউন্ড ইন্ডিয়ান পোয়েট অফ ইন্ডিয়ান লিটারেচার রিটেন ইন ইংলিশ। অর্থাৎ আমাদের ভারতবর্ষে যে কবিরা ইংরেজি লিখতেন বা ইংরেজি লেখালেখি করতেন, তাদের মধ্যে বিখ্যাত ভারতীয় কবি কে ছিলেন না গিভ প্যাটেল। আশা করি তোমরা এর মানেটি বুঝতে পেরেছো। গিভ প্যাটেল ছিলেন আমাদের ভারতীয় কবি যিনি ইংরেজি লিখতেন, এবং আমাদের ভারতীয় ইংরেজি সাহিত্যে তার অবদান কিন্তু অনেকখানি বা গুরুত্ব অনেক বেশি। দেখো, গিভ প্যাটেল হ্যাজ রিটেন টোটাল 3 বুকস অফ পোয়েট্রি। অর্থাৎ আমাদের কবি গিভ প্যাটেল তিনি কিন্তু 3টে কবিতার সংকলন কিন্তু লিখেছিলেন। তাহলে সেই 3টে কবিতার সংকলনগুলো কি কি সেগুলো জেনে নিই। দেখো, এখানে লিখেছি পোয়েমস, যেটা পাবলিশড হয়েছিল 1966। সেকেন্ড হলো হাউ ডু ইউ উইথস্ট্যান্ড বডি, এটা পাবলিশড হয়েছিল 1976-এ। এবং আর একটি পোয়েট্রি কালেকশন হলো মিররিং, এটা পাবলিশড হয়েছিল 1991। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, আমাদের যে কবিতা অন কিলিং এ ট্রি, এই কবিতাটি সম্পর্কে আমি এখানে কিছু লিখেছি যে অন কিলিং এ ট্রি ইজ দ্য ফার্স্ট পোয়েম অফ প্যাটেলস কালেকশন অফ পোয়েট্রি পোয়েমস পাবলিশড বাই নিজিম ইজিকিয়াল ইন 1966। এর মানে কি না, আমাদের যে কবিতা অন কিলিং এ ট্রি, এই কবিতাটা কিসে আছে না ইজ দ্য ফার্স্ট পোয়েম অফ প্যাটেলস কালেকশন অফ পোয়েট্রি পোয়েমস। অর্থাৎ প্যাটেলের যে পোয়েট্রি কালেকশনটা আছে পোয়েমস, এই পোয়েট্রি কালেকশনের প্রথম পোয়েমটাই কি না অন কিলিং আ ট্রি। আর এটা পাবলিশড হয়েছিল কার দ্বারা না ভারতের বিখ্যাত কবি, ভারতীয় সাহিত্যের বিখ্যাত কবি নিজিম ইজিকিয়ালের দ্বারা। পাবলিশড হয় কত সালে না 1966। তাহলে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে, এগুলো কিন্তু এক্সামে আসে। ওকে, এরপর দেখো, আমাদের যে কবিতা অন কিলিং এ ট্রি, এটা কিসে লেখা হয়েছিল এটা সম্বন্ধে বলেছি, চলো দেখা যাক। অন কিলিং আ ট্রি ইজ রিটেন ইন ফ্রি ভার্স। অর্থাৎ আমাদের যে কবিতা অন কিলিং এ ট্রি, এই কবিতাটা কিন্তু ফ্রি ভার্স বা মুক্ত ছন্দে কিন্তু লেখা হয়েছে। হি ব্রিংস দ্য ফেভার অফ এভরিডে স্পিচ অর কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ ইন হিজ পোয়েট্রি। অর্থাৎ আমাদের কবি গিভ প্যাটেল তিনি কিন্তু মুক্ত ছন্দে কিন্তু লিখেছেন, ফ্রি ভার্সে কিন্তু তার কবিতাগুলি লিখেছেন। এবং তিনি কি ব্রিংস করেছেন না, তিনি তার কবিতার মধ্যে আরও ব্যবহার করেছেন আমাদের দৈনন্দিন জীবনের যে ভাষা। অর্থাৎ আমরা যে প্রত্যেক দিন যে ভাষায় কথা বলি, সেই দৈনন্দিন ভাষায় কিন্তু সহজ সরল ভাষায় কিন্তু তিনি তার কবিতাটি কিন্তু রচনা করেছেন, যাতে আমরা সকলেই কিন্তু বোধগম্য করতে পারি, অর্থাৎ আমরা বুঝতে পারি তিনি কি বলতে চেয়েছেন। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো, যে পয়েন্টটি বলবো এটা কিন্তু খুবই একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য বলতে পারো বা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো এই গিভ প্যাটেলের কবিতার। সেটা কি না, এটা হলো একটা কনভারসেশনাল পোয়েট্রি। ওকে, আমরা এটা কনভারসেশনাল পোয়েট্রি কিন্তু বলতে পারি। দেখো, এটা সম্বন্ধে জানা যাক। দেখো, গিভ প্যাটেলস রাইটিং ইজ ভেরি মাচ অ্যাকিন টু দ্য স্টাইল অফ ফিলিপ লার্কিন। অর্থাৎ ইংরেজি সাহিত্যে ফিলিপ লার্কিন বলে একজন বিখ্যাত কবি আছেন, যার লেখার স্টাইল কী ছিল আমরা পরেই জানতে পারবো, যে কনভারসেশনাল পোয়েট্রি মেথড। ওকে, যার কবিতাটা কিন্তু কনভারসেশনাল পোয়েট্রি উপরে কিন্তু লেখা থাকতো। ওকে, এই আমাদের কবি তিনি কিন্তু এই ফিলিপ লার্কিন এই কবিকে কিন্তু ফলো করে লিখেছেন। অর্থাৎ ফিলিপ লার্কিনের যে কবিতা, তার কবিতার সাথে আমাদের কবি গিভ প্যাটেলের কবিতার কিন্তু অনেকখানি মিল আছে। কিসের মিল আছে না, বিকজ দেখো এখানে আমি বলে দিয়েছি, বিকজ গিভ প্যাটেল ফলোড ফিলিপ লার্কিনস কনভারসেশনাল পোয়েট্রি মেথড। অর্থাৎ আমাদের কবি গিভ প্যাটেল কিন্তু এই ফিলিপ লার্কিনকে কিন্তু ফলো করে কিন্তু তার কবিতাগুলোর মধ্যেও কিন্তু কনভারসেশনাল যে পোয়েট্রির যে মেথডগুলো থাকে, ক্যারেক্টারিস্টিক, সেগুলো কিন্তু তার কবিতার মধ্যে কিন্তু ঢুকিয়ে ফেলেছেন। ওকে, বা লিখেছেন। সেই জন্য আমরা কি বলবো, এই পোয়েমটাকে কিন্তু আমরা একটা কনভারসেশনাল পোয়েট্রি বলতে পারি। এর কারণ হলো কবিতার মধ্যে তোমরা দেখবে এটা পরপর যেমন কাউকে যেমন বলছে নো নো, এই সব কথাগুলো দেখবে পরপর পার্ট বাই পার্ট, যেমন কোথাও কাউকে এখানে বলছে যে না এটা করলে চলবে না, এরপরে এটা করতে হবে, এইভাবে কাজ করতে হবে, না না এটা করা চলবে না। দেখো, এটা একটা কনভারসেশনাল মুড বা কনভারসেশনাল মেথডে কিন্তু কবিতার পোয়েমটা বা কবিতাটা কিন্তু লিখেছেন। তাই কিন্তু এটাকে আমরা এক ধরনের কনভারসেশনাল পোয়েট্রি বলতে পারি। ওকে, এরপরে দেখো, এতক্ষণ আমরা অন কিলিং আ ট্রি বলছি কবিতার টাইটেলটা, এই টাইটেলটা সম্পর্কে কিছু জেনে নিই। দেখো, দ্য পোয়েমস টাইটেল অন কিলিং আ ট্রি
এস্টাবলিশ আইরনি অ্যাট দ্য ভেরি আউটসেট। অর্থাৎ প্রথম থেকেই কিন্তু আমরা এখানে কিন্তু একটা ব্যঙ্গ বা বিদ্রূপের কিন্তু আভাস পাচ্ছি। অন কিলিং আ ট্রি, অর্থাৎ একটা গাছকে মার্ডার করা হচ্ছে। কিলিং মানে হত্যা করা, মানেই মার্ডার করা, হত্যা করা হচ্ছে একটা গাছকে। তো কীভাবে, এটা প্রথম থেকেই কিন্তু দেখো একটা আয়রনি রয়েছে। চলো আমরা কবিতাটা যখন পড়বো সেটা ভালোভাবে বুঝতে পারবো যে আয়রনিটা কোথায় লুকিয়েছে। ওকে, দেখো পোয়েমটা সম্পর্কে কি বলেছি। দ্য পোয়েম বিগিনস উইথ অ্যান আয়রনি অ্যান্ড সার্কাজম টোন, অর্থাৎ বিদ্রুপ, ব্যঙ্গ বিদ্রুপের স্বরে কিন্তু এই কবিতাটা কিন্তু শুরু হচ্ছে। অ্যান্ড এন্ডস উইথ দ্য ট্র্যাজেডি, এবং দুঃখজনক ঘটনা দিয়ে কিন্তু এখানে বা বিরহ দিয়ে কিন্তু এই ঘটনাটা কিন্তু বা এই কবিতাটা শেষ হচ্ছে। থ্রু দি ভয়েস অফ সার্কাজম অ্যান্ড আয়রনি প্যাটেল স্পিক্স অফ ম্যানস ভায়োলেন্স ইম্পর্টেন্ট টুয়ার্ডস নেচার। অর্থাৎ প্যাটেল কিন্তু এই সার্কাজম আর আয়রনির মধ্য দিয়ে কিন্তু কি বলতে চেয়েছেন না, বলতে চেয়েছেন মানুষের হিংস্র মনোভাবকে, কিভাবে তাদের কাছে কতটা প্রকৃতির প্রতি ভালোবাসা বা কতটা গুরুত্ব, সেই গুরুত্বকে কিন্তু এখানে কবিতার মধ্য দিয়ে সহজ সরল ভাষায় কিন্তু তুলে ধরেছেন। অর্থাৎ এই কবিতার মধ্যে কিন্তু আয়রনি আছে। আয়রনিটা হলো এখানে কিন্তু মানুষ একটার পর একটা গাছকে কিন্তু ধ্বংস করে যাচ্ছে নির্দ্বিধায়। অর্থাৎ তারা কিন্তু নিজেদের কথা চিন্তা না করেই কিন্তু গাছকে ধ্বংস করছে। অর্থাৎ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বড় বড় বিল্ডিং বা কলকারখানা বা আরও অনেক কিছু তৈরি করার জন্য কিন্তু প্রচুর বনভূমিকে ধ্বংস করে ফেলছে। কিন্তু তারা বুঝতেই পারছে না যে তারা নিজেদের জীবনকে কিন্তু ধ্বংস করছে বা নিজেদের জীবনকেই কিন্তু অন্ধকারাচ্ছন্নতে পরিণত করছে। দেখো আবার বলছি যে থ্রু দ্য ভয়েস অফ সার্কাজম অ্যান্ড আইরনি প্যাটেল স্পিক্স অফ ম্যানস ভায়োলেন্স অ্যান্ড ইম্পর্টেন্স টুয়ার্ডস নেচার বাই কাটিং ডাউন দ্য ট্রিস। অর্থাৎ এই গাছ কাটার মধ্য দিয়ে কিন্তু কবি মানুষের হিংস্র মনোভাবকে তুলে ধরেছে এবং প্রকৃতির প্রতি মানুষের কতটা গুরুত্ব, সেই গুরুত্বকে কিন্তু তুলে ধরেছে। আরেকটা বলে রাখি, এখানে দেখবে মানুষ এমনভাবে এখানে গাছগুলোকে কাটছে বা গাছকে ধ্বংস করছে, এটা যেন মানুষের কাছে একটা রোজকার মানে কাজ, মানে একটা যেমন কত রিচুয়াল একটা কাজ বা সেরিমোনিয়াল একটা টাস্ক। অর্থাৎ তাদের কাছে আনুষ্ঠানিক কাজ, তারা নির্দ্বিধায় কেটে যাচ্ছে একটার পর একটা গাছ। অর্থাৎ তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বড় বড় যে বনভূমি, সেই বনভূমিকে ধ্বংস করে দিতে পারছে। তারা ভাবছেই না যে এই গাছ কাটার পরে আমাদের পরবর্তী প্রজন্ম কী হতে চলেছে বা কোথায় যেতে চলেছে নেক্সট জেনারেশন, সেটা তারা ভাবছেই না। তাই কবি এটা কিন্তু একটা আমরা সেরিমোনিয়াল টাস্ক হিসেবেও কিন্তু বলতে পারি। দেখো আমি লিখেছি যে ইট ইজ অলমোস্ট অ্যাজ ইফ দ্য অ্যাক্ট অফ কাটিং ডাউন আ ট্রি বিকজ আ সেরিমোনিয়াল টাস্ক। কারণ এটা যেমন একটা অ্যাক্ট অফ কাটিং ডাউন, এটা একটা যেমন কত কাজ, কাটিং ডাউন আ ট্রি, এই গাছ কাটা যেমন একটা আনুষ্ঠানিক কাজ হয়ে দাঁড়িয়েছে এই মানুষের কাছে। ওকে, তারপরে দেখো কি বলেছি, পোয়েমটা সম্পর্কে বলেছি যে দ্য পোয়েম হ্যাজ টোটাল 4 স্ট্যাঞ্জাস। অর্থাৎ এই কবিতাটা কিন্তু টোটাল 4টে স্ট্যাঞ্জা বা 4টে হচ্ছে প্যারা বা ধাপ আছে। ফার্স্ট 2 স্ট্যাঞ্জা এক্সপ্রেসেস দ্য ম্যাটিকুলাস টাস্ক অফ কিলিং আ ট্রি, কীভাবে সুবিবেচনাপূর্ণভাবে বা নির্ভুলভাবে গাছকে ধ্বংস করছে বা কেটে ফেলছে সেই কথা কিন্তু এখানে বলা হয়েছে। গাছের মধ্যে আর কি গাছ নিয়ে আর কি এখানে গাছ কীভাবে সৃষ্টি হচ্ছে, কোথা থেকে তার রুটস তৈরি হচ্ছে বা কীভাবে কী সব কিন্তু সুবিবেচনাপূর্ণভাবে কীভাবে মানুষ সেই গাছগুলোকে কেটে ফেলছে সেই হিসেবে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর লাস্ট দুটো যে স্ট্যাঞ্জা আছে, সেই লাস্ট দুটো স্ট্যাঞ্জাতে কবি কী এক্সপ্রেস করছে না, এক্সপ্রেসেস দ্য পারভার্সিটি অ্যান্ড ট্র্যাজেডি অফ দ্য অ্যাকশন দ্য ম্যান শুড সিস্টেমেটিক্যালি ডিস্ট্রয় দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ আমাদের যে পরিবেশকে বা এই গাছগুলোকে কীভাবে মানুষ নষ্ট করে দিচ্ছে এবং বিরহের পরিণত করছে আমাদের পৃথিবীকে, সেটাকে কিন্তু এখানে লাস্ট দুটো স্ট্যাঞ্জায় কিন্তু তুলে ধরা হয়েছে। অর্থাৎ মানুষ পদ্ধতিগতভাবে একটা হচ্ছে না, আবার অন্য একটা। অর্থাৎ দেখবে লাস্টে দেখবে বলা আছে যে না এভাবে হবে না, গাছটাকে পুরোপুরিভাবে টেনে তুলতে হবে। কোথা থেকে না, আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ অ্যান্ড ইট ইজ টু বি রোপড আউট অ্যান্ড টাইড। এইভাবে দেখবে আছে গাছটাকে দেখবে বলা আছে স্কর্চিং করতে হবে, হার্ডেনিং, ব্রাউনিং, অনেক কিছু বলা আছে। তারপরে মানে মানুষ এই কবিতার মধ্যে কবি কী বলেছে, যে কবি বলতে চাইছে মানুষ কীভাবে সিস্টেমেটিক্যালি মানে পদ্ধতিগতভাবে একটা গাছকে একের পর এক মানে প্রত্যেকটা গাছকে ধ্বংস করে ফেলছে এবং পরিবেশের ক্ষতি করছে, সেই ঘটনায় কিন্তু এই 4টে স্ট্যাঞ্জার মধ্যে তুলে ধরা হয়েছে। প্রথম দুটো স্ট্যাঞ্জায় তোমরা বুঝতে পেরেছো যে ম্যাটিকুলাস টাস্ক অফ এ কিলিং আ ট্রি, and last two stanzas expresses the perversity and tragedy of the action the man should systematically destroy the environment. আশা করি তোমরা কবিতাটি সম্পর্কে কিছু জ্ঞান ধারণা করতে পেরেছো বা কিছু আইডিয়া তোমরা লাভ করেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
So thank you everyone. Bye bye. See you soon in my next video.